এবার পৌষ মাসে তেমন শীত পড়ে নাই। সারা মাঘ মাসটা মাঝে মাঝে ঝড় বৃষ্টিতে কাটিয়াছে, তাই ফাল্গুনের শেষের দিকেও বেশ একটু শীত রহিয়াছে। দ্বিপ্রহরের আহারাদির পর অচিন্ত্যবাবু বৈঠকখানা ঘরে র‍্যাগ মুড়ি দিয়া এক ঘুম ঘুমাইবার পর যখন চোখ চাহিলেন, দেখিলেন ঘড়িতে প্রায় ৩টা বাজে। বাহিরে জোলো ঠান্ডা হাওয়া বহিতেছিল। র‍্যাগখানাকে ভালো করিয়া গায়ে জড়াইয়া তিনি পার্শ্ব পরিবর্তন করিলেন, কিন্তু উঠিলেন না। তবে আর ঘুমাইলেন না, শুইয়া শুইয়া নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন। ঋতুর এবার ওলটপালট অবস্থা শুরু হল। কি একখানা বইয়ে যে লিখেছে, আসছে ভাদ্র মাসে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ পড়বে, তার আগে অনেক রকম অঘটন ঘটবে, হয়তো এও তারই একটা। মেদিনীপুরের বন্যা, উড়িষ্যার ঝড়, হালসিবাগানের অগ্নিকাণ্ড, এই সবই হয়তো ওই অঘটনের সামিল। তার উপর জগৎজোড়া যুদ্ধ তো চলছেই। লোকটার গণনা হয়তো ঠিক, কলির যে শেষ তার আর সন্দেহ নাই। রমানাথের কাণ্ডটা একবার দেখো। চাইতে না চাইতে 25টে টাকা দিলুম, নইলে তার ইনশিওর বাতিল হয়ে যায়। বললে পরশু মাইনে পাব, পেয়েই আপনার টাকাটা দিয়ে দেব। তা পরশুর জায়গায় আজ 7 মাস হয়ে গেল, কিছুতেই আর টাকাটা আদায় করতে পারলুম না। চাইতে গেলে উল্টে মহা বিরক্ত। না, কলির যে শেষ তার আর ভুল নেই। ভাবিতে ভাবিতে অচিন্ত্যবাবুর একটু তন্দ্রা আসিল। তন্দ্রার মাঝে তিনি স্বপ্ন দেখিতে লাগিলেন। গভীর রাত, বৈঠকখানা ঘরে বসিয়া তিনি কল্কি পুরাণ পড়িতেছেন। এমন সময় একটা শব্দ শুনিয়া ঘরের দরজা খুলিয়া দেখেন, প্রকাণ্ড একটা ভাল্লুক অদূরে দাঁড়াইয়া তার দিকেই লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে। ভয়ে তৎক্ষণাৎ দরজা বন্ধ করিয়া দিতেই ভাল্লুক কহিল, ভয় নেই, আমি সত্যযুগের ভাল্লুক, নিরামিষ ছাড়া আহার করি না। অতঃপর জানালার ফাঁক দিয়া দেখিলেন, যেখানে ভাল্লুক দাঁড়াইয়াছিল সেখানে আর ভাল্লুক নাই, আছে রমানাথের ভূত দাঁড়াইয়া। তাহার হাতে টাকা ভরা একটা থলি। তাহাকে উদ্দেশ্য করিয়া রমানাথের ভূত বলিতে লাগিল, আমি মরে গেছি। বউটা ইনশিওরের 4,000 টাকা পেয়েছিল, কেড়ে এনেছি। আমি তো আর মানুষ নই, ভূত। সুতরাং আমায় তোমার আর ভয়ের কারণ নেই। নাও, এসো, তোমার টাকাটা নাও। আতকাইয়া উঠিয়া তিনি জানালাটা বন্ধ করিয়া দিলেন। বাহির হইতে তখন রমানাথের ভূত জানালায় ধাক্কা দিতে লাগিল। সেই ধাক্কায় অচিন্ত্যবাবুর তন্দ্রা ছুটিয়া গেল, তবু জানালায় ধাক্কা থামিল না। বিরক্ত হইয়া অচিন্ত্যবাবু বলিয়া উঠিলেন, কে হে? আজ্ঞে আমি। আরে আমিটা কে? আজ্ঞে আপনি তো অচিন্ত্যবাবু। আরে ভারী মুশকিল হলো, তুমি কে? বলিয়া অচিন্ত্যবাবু শয্যা ছাড়িয়া উঠিয়া পড়িলেন এবং জানালা খুলিয়া দেখেন বাসন্তিকা বস্ত্রালয়ের সরকার, হাতে তাহার একটা বিল। লোকটি কহিল, মা সেদিন 2 জোড়া শাড়ি এনেছিলেন, এই বিলটা 34 টাকা 9.5 আনা। বলছি, টাকাটা দেবেন কি? দেব। আকশি আছে তোমার কাছে? আজ্ঞে আকশি? কি বলছেন? এই আমার উঠোনের গাছে ফলেছে, টাকাটা পারতে হবে কি না, তাই আকশি চাইছি। লোকটি ভ্যাবাচাকা খাইয়া এক দৃষ্টে অচিন্ত্যবাবুর মুখের দিকে তাকাইয়া রহিল। অচিন্ত্যবাবু কহিলেন, চেয়ে থাকলে কি হবে? যিনি কাপড় এনেছেন টাকা তিনিই দেবেন। দাঁড়াও, তাকে ডেকে দিই। নিমাই, অনিমাই। আজ্ঞা। বলিয়া নিমাই আসিয়া দরজার পাশে দাঁড়াইল। অচিন্ত্যবাবু কহিলেন, তোমার মাকে একবার ডেকে দাও দেখি। আজ্ঞা। আজ্ঞা, তিনি তো ঘরে নাই, আপনি ঘুমালে পর। কোথায় গেছেন? আজ্ঞা, বাস্কুপ দেখবারে। ওহে, কোথায় গেলে? 34 9.5 আনা। কি বলছেন বাবু?
বলিয়া লোকটি পুনরায় আসিয়া জানালার ধারে মুখ বাড়াইল। অচিন্ত্যবাবু কহিলেন, ওহে, ফিরে যেতে হলো, তিনি ঘরে নেই, বাস্কুপ দেখতে গেছেন। লোকটি বিস্মিত এবং বিরক্ত হইয়া চলিয়া গেল এবং সঙ্গে সঙ্গে আরেক মূর্তি পিঠে ও হাতে বোঁচকাবুচকি ঝুলাইয়া দেখা দিল। লোকটা লেস ফিতাওয়ালা। সে কিছু বলিবার আগেই অচিন্ত্যবাবু কহিলেন, মক্কেল গড় হাজির, ফিরতে হবে। আগে মা ঠাকুরন বলেছিলেন চওড়া সাটিনের ফিতের কথা। আহা, বলছি যে মক্কেল গড় হাজির, যাও। বাবু, খুব ভালো সাবান আছে, দামে সুবিধে হবে, একবার দেখবেন নাকি? না, উপন্যাস বইটই কিছু চাই না বাবু। একটু বিস্মিত হইয়া অচিন্ত্যবাবু কহিলেন, লেস ফিতে সাবানের সঙ্গে উপন্যাসও রাখো নাকি? আগে মা ঠাকুরনরা চান কিনা দেখাবো বাবু দু একখানা। বলিয়া গাঁটরি খুলিতে খুলিতে বলিল, প্রণয়ের খিদে, নিন বাবু একখানা। এরকম কেতাব আর জন্মায়নি। বসন্তের কোকিল, এটাও নিতে পারেন, খুব ভালো বই। প্রথম প্রিয়া, চাই না আর বকিও না বাবা। তোমার প্রথম প্রিয়া শেষের প্রিয়া কিছুই দরকার নেই, সরে পড়ো। লেস ফিতাওয়ালা তাহার বোঁচকা লইয়া চলিয়া গেল। শ্রীমান নিমাইচন্দ্র তখনও তাহার মিশকাল রয়ের ছিটে বেড়ার গায়ে কোঁচার কাপড়খানা জড়াইয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। অচিন্ত্যবাবু ঘড়ির দিকে একবার দেখিয়া লইয়া কহিলেন, নিমাইচন্দর, আজ্ঞা বাবু, এক কাপ চা তৈরি করতে পারবেন? আজ্ঞা? আজ্ঞার বহর দেখে বুঝতে পেরেছি। যা বেটা, ওই ঠাকুরকে গিয়ে বল এক কাপ চা করে আনতে। নিমাই চলিয়া গেল। মাইজি, তুমি আবার কে বাবা? ছিট কাপড়ওয়ালা বাবু সাहब, माईजी वही रोज बुलाता था। ओ, रोज बुलाता था, किंतु आज बोलता जे तुम यहाँ और मत आओ, छीट बूट और नहीं लेगा। क्यों बाबूजी, कुछ कुसूर हुआ? तुम्हार माईजी विधवा हुआ, छिट फिट का আর দরকার नहीं होगा, যাও ভাগো। ব্যাপার কিছু বুঝিতে না পারিয়া ছিটওয়ালা খানিকক্ষণ অচিন্ত্যবাবুর মুখের দিকে চাহিয়া রহিল এবং তারপর এক পা করিয়া চলিয়া গেল। মিনিট ৫-৭ মধ্যেই ঠাকুর এক কাপ চা লইয়া হাজির হইল এবং অচিন্ত্যবাবুও ৫-৭ মিনিট ধরিয়া তাহা তোয়াজের সহিত পান করিয়া ডাকিলেন, নিমাই। নিমাই আসিলে কহিলেন, সিগারেটের বাক্সটা আজ্ঞা, আর ম্যাচ বাক্সটা আজ্ঞা। প্রায় সন্ধ্যা পর্যন্ত গোটা ৪-৫ সিগারেট ধ্বংস করিয়া অচিন্ত্যবাবু উঠিলেন এবং নিকটবর্তী পার্কে গিয়া একখানি বেঞ্চের উপর বসিলেন। খানিক পরে ওই পাড়ারই দেবেশবাবু আসিয়া তাহার পার্শ্বে স্থান গ্রহণ করিয়া কহিলেন, অচিন্ত্যবাবুকে রোজই মনে মনে চিন্তা করি, কিন্তু দর্শন আর ভাগ্যে মেলে না। কেমন আছেন বলুন? গম্ভীর বদনে অচিন্ত্যবাবু কহিলেন, কেমন অনেক দূরে, আছি কিনা সন্দেহ। ব্যাপার তাই বটে, ৩৯ টাকা দিয়ে ২ মণ চাল কিনলুম মশাই। আচ্ছা, আটা কত করে কিনছেন আপনি? আটা তা বলতে পারি না, তবে আটা নামে একরকম সাদা গুঁড়ো ১৪ আনা করে সের আনে দেখছি। উহ, কি হবে বলুন তো? বিশেষ কিছুই নয়, যে জিনিসটা অত্যন্ত সত্য সেইটেই হবে, অর্থাৎ যাকে বলে মৃত্যু। অচিন্ত্যবাবুর গম্ভীর বদন অধিকতর গম্ভীর হইল। হঠাৎ দেবেশবাবু অদূরে কাহাকে দেখিতে পাইয়া ব্যস্তভাবে উঠিয়া সেই দিকে চলিয়া গেলেন। অচিন্ত্যবাবু একাকী বসিয়া নানা রূপ চিন্তা করিতে লাগিলেন। আজ নিদ্রাভঙ্গের পর হইতে সুরবালার অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে যে রাগ তাহার মনে একটু একটু করিয়া সঞ্চিত হইতেছিল, এখন তাহা চরমে উঠিল। তিনি বাড়ি ফিরিলেন। ফিরিয়া দেখেন সুরবালা আরাম কেদারায় বসিয়া চা খাইতেছে, হাতে একখানা গরমিলের গানের বই। অচিন্ত্যবাবু পাশের চেয়ারখানায় বসিয়া কহিলেন, তোমার আজ অনেক মক্কেলের আমদানি হয়েছিল। বাসন্তিকা বস্ত্রালয়, ছিটের কাপড়ওয়ালা, লেস ফিতেওয়ালা। তারপর বেড়াতে বেরুচ্ছি, এমন সময় হ্যাপি বয় এসে হাজির। বলে গিন্নিমা প্রায়ই কেনেন,
আজ আসতে বলে দিয়েছেন। আমি তাকে বায়োস্কোপে পাঠিয়ে দিয়েছিলুম। গিয়েছিল? চায়ের শূন্য বাটিটা মেঝের উপর রাখিয়া সুরবালা কহিল, পাঠিয়ে যখন দিয়েছিলে তখন নিশ্চয়ই গিয়েছিল বই কি, কিন্তু তোমাকে যে একটু অনুগ্রহ করতে হবে। হুকুম হোক। হুকুম নয়, ভিক্ষা। ভিক্ষা এই যে বর্তমানে এই দুর্দিন যতদিন থাকবে ততদিন আমার ঘাড় থেকে নেমে তোমার পিত্রালয়ে গিয়ে ভর করতে হবে। তার মানে? তার মানে তাহার। সংস্কৃততে তোষ্য আর ইংরেজিতে হিস বা হার। রসের হেঁয়ালি ছেড়ে আসল কথাটা বললেই ভালো হয়। আসল কথা হচ্ছে 150 টাকা পাই পেনশন, আর খরচ মাসে 300। তার বেশিরভাগই তোমার বাজে খরচ। সুতরাং সুতরাং কি করতে বলো? ওসব বাজে খরচ আর কিছুতেই চলবে না। বায়োস্কোপ দেখা, ওই রং বেরঙের শাড়ি ব্লাউজ, ওই সব লেস ফিতে, ওই হ্যাপি বয়, এইসব আর এই আনহ্যাপি দিনে চলবে না। চাল কিনতে হচ্ছে 20 টাকা মণ। কয়লা, তেল, আটা, তরিতরকারি সব 5-7 গুণ দাম বেশি। সুতরাং এ সময়ে আর একটু শ্লেষ মেশানো স্বরে সুরবালা কহিল, তা সংসার চালাতে যদি অক্ষম হয়েই থাকো, আমাকে দাদার ওখানেই দিয়ে এসো। একটু বললে দুবেলা দুমুঠো ভাত তুমিও স্থানে পেতে পারবে। সিঁড়ির নিচে চোরকুঠুরির ঘর আছে, সেখানেও বোধহয় বলে কয়ে তোমার শোবার জন্য করে দিতে পারবো। মুখখানা কথঞ্চিত বিকৃত করিয়া অচিন্ত্যবাবু কহিলেন, বটে, অপার দয়া তোমার। তবে দাদার সংসারে গিয়ে আবির্ভাব হলে আমার ভয় হয় সে বেচারার সংসারটিও ছারখার হয়ে যাবে। বিষম বিরক্তির সহিত সুরবালা কহিল, যেমন তোমার সংসার গিয়েছে। না গেলেও যাবার লক্ষণ দেখা দিয়েছে। তোমার ওসব লবাবি চাল আর চলবে না, কিছুতেই চলবে না। স্ত্রীকে যদি খেতে পড়তে দিতে না পারবে তো বিয়ে করেছিলে কেন? খাওয়া পড়া মানে তো লবাবি করা নয়। লবাবি আর চলবে না। বলিয়া অচিন্ত্যবাবু চোখ দিয়া সুরবালার প্রতি যেন এক ঝলক আগুন ছিটকাইয়া দিলেন। তেমনি আগুন ছিটাইয়া সুরবালাও লাফাইয়া উঠিল। আলবাত চলবে। তারপরই তুমুল কাণ্ড। প্রথমে ব্যঙ্গবিদ্রুপ বচসা, তারপর বাদাবাদি তরজা, শেষে তুবড়ি জ্বলিয়া, হাউই উড়িয়া, বোম ফাটিয়া সারা বাড়ি ধুমে ধুমাচ্ছন্ন। সুরবালার অনাহারে শয়ন এবং অচিন্ত্যবাবুর দ্বিগুণ আহারের পর বৈঠকখানায় রাত্রি যাপন। পরদিন প্রভাতে চা পানের পর সুরবালা সাজগোজ করিয়া বাহির হইয়া গেল। নিমাই উঠানের কলতলায় বাসন মাজিতেছিল। মনে মনে কহিল, আজ সকাল থেকেই মার বাস্কুপ। অচিন্ত্যবাবু আন্দাজ করিলেন, বোধহয় শ্যামবাজারে দাদার ওখানেই যাইতেছে। সুরবালা কিন্তু ওপাড়ার অর্থাৎ যতীনদাস রোডে তার বন্ধু মীনাক্ষীর বাড়ি গেল। মীনাক্ষী তখন গরমিলের স্বরলিপি বই দেখিয়া গান তুলিতেছিল, সেই আমি আর সেই তুমি, সেই কুসুমিত বনভূমি। ঘরে প্রবেশ করিয়া সুরবালা কহিল, সেই তুমি সেই আমি ঠিক আছি বটে, কিন্তু সেই কুসুমিত বনভূমি আর নেই, বনভূমি শুকিয়ে আসছে। বলিয়া সুরবালা মেঝে পাতা কার্পেটের উপর মীনাক্ষীর পাশে বসিয়া পড়িল। অতঃপর দুইজনের বহুক্ষণ ধরিয়া বহু কথা আলোচনা এবং বহু সলা পরামর্শ হইবার পর মীনাক্ষী কহিল, খুব দরকার, এতে আমার খুব মত আর খুব উৎসাহ সুরদি। এরকম না হলে ওরা শায়েস্তা হবে না। ওরা বেটা ছেলে বলে মনে ভাবেন ওরাই সব, আমরা কিছুই নই। তাহলে তোর মত তো? খুব খুব, কিন্তু আর দেরি করো না। ব্যাপারটা এই যে ইহারা স্ত্রীরা স্বামীদের অত্যাচার অবিচার দূরীকরণ মানসে একটা সমিতি গঠন করিবেন এবং রেজলিউশন পাশ করিয়া সর্বসাধারণে তাহা প্রচার করিবেন। মীনাক্ষী জিজ্ঞাসা করিল, বিজলি সেনের কাছে গিয়েছিলে? কোথাও এখনো যাইনি, তোর কাছেই প্রথম এলুম। দেখ না, 7 দিনের মধ্যেই আমি সমিতি বসিয়ে ফেলব। কি নাম হবে বলো তো? নাম 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 হবে নাম হবে স্বামী সংশোধনী সমিতি। সোজা নামই ভালো।
একটু ভাবিয়া লইয়া মীনাক্ষী বলিল, না দিদি, স্বামী নয়, কথাটা পতি দিতে হবে। কেননা শাস্ত্রীয় কথাটা যখন পতি পরম গুরু, পতি সতীর গতি, তখন ও নাম না হয়ে কি নাম হবে বল? পতি সংশোধনী সমিতি। হাসিয়া সুরবালা কহিল, বেশ, তাই হবে। 1 সপ্তাহের মধ্যে 22 জন সভ্যার একত্র সংযোগে ও ঐকান্তিক আগ্রহে পতি সংশোধনীর প্রতিষ্ঠা হইয়াছে। তবুও গৃহের অভাবে এখনও ইহার নির্দিষ্ট কার্যালয় স্থাপিত হয় নাই। পতিদের অনুপস্থিতির সুযোগে সভ্যাদিগের কাহারো না কাহারো গৃহেই সমিতির বৈঠক বসে এবং কার্যপন্থা বিষয়ে আলোচনা পরামর্শ হয়। সেদিন চাঁদিমা দত্তের গৃহে বৈকালিক বৈঠকে ইহাই স্থির হইয়াছে যে এই হপ্তার মধ্যেই একখানি ঘর ঠিক এবং সমিতির সাইনবোর্ড ঝুলাইয়া যথারীতি কাজকর্ম শুরু করিয়া দিতে হইবে। দ্বীপ্রহরে আহারাদির পর সুরবালা মীনাক্ষীকে সঙ্গে লইয়া ঘর খুঁজিতে বাহির হইল। সদানন্দ রোডে একখানি ঘরের দেওয়ালে টুলেট ঝুলিতেছে দেখিয়া মীনাক্ষী দরজায় কড়া নাড়িল। সঙ্গে সঙ্গেই খোলা গা, গলায় পৈতা, ভুঁড়িওয়ালা এক ভদ্রলোক হুঁকা হাতে তামাক টানিতে টানিতে বাহিরে আসিয়া কহিল, কাকে চান? সুরবালা কহিল, রাস্তার ধারের এ ঘরখানা ভাড়া দেওয়া হবে কি? হবে। ভাড়া কত? ঘরটি আগে দেখুন একবার, তারপর ভাড়ার কথা হবে। ঘর দেখা হইল। বেশ বড় ঘর। দেওয়ালের গায়ে কাচ দেওয়া 2টো দেওয়াল আলমারি আছে। মীনাক্ষী বলিল, বেশ হবে সুরদি, আমাদের সমিতির খাতাপত্তর, কাগজ টাগজ রাখবার বেশ সুবিধে হবে। ভুঁড়িওয়ালা ভদ্রলোক কহিল, আপনাদের কিসের সমিতি? পতি সংশোধনী সমিতি। তারপর সবিশেষ বৃত্তান্ত শুনিয়া ভদ্রলোক কহিল, মাপ করবেন, আপনাদের এরকম সমিতির জন্য ঘর ভাড়া দিতে পারব না। ভদ্রলোক আর সেখানে দাঁড়াইল না, তামাক খাইতে খাইতে ভিতরে চলিয়া গেল। অতঃপর প্রতাপাদিত্য রোড, রানী ভবানী রোড ঘুরিয়া দুজনে সর্দার শঙ্কর রোডে আসিয়া একখানা ভালো ঘরের সন্ধান পাইল। ভাড়া 16 টাকা। ঘরখানা খুব প্রশস্ত। বাড়িওয়ালা কহিলেন, মাঝে একখানা পার্টিশন যদি দিয়ে নেন তো 2টো বেডরুম চলতে পারে। আপনাদের ছোট ছেলে মেয়ে কজন? আমরা এখানে থাকবো না কেউ, অফিস হবে। সে ভালোই হবে, কোনো হাঙ্গামা নেই। কিসের অফিস আপনাদের? সেলাইয়ের কলের? না না, আমাদের পতি সংশোধনী সমিতি। পতি সংশোধনী সমিতি? পতিদের সংশোধন? দেখুন, আমার এখানে ওটা সুবিধে হবে না, আপনারা অন্যত্র চেষ্টা করুন। কয়েক পা ফিরিয়া আসিয়া মীনাক্ষী কহিল, সুরদি, তিল তিল করে ব্যাপারটা কোথায় উঠেছে দেখছ তো? খুব দেখেছি, তবে না এতদিন পরে আর সহ্য করতে না পেরে এই কাজে নামলুন। কি সাংঘাতিক স্বার্থপর এই পুরুষ জাতটা, একবার ভাব দেখি। স্ত্রীকে মুখে এরা যেটুকু ভালোবাসা দেখায়, জানবি সেটা ওদের নিজেদের স্বার্থে। স্ত্রীর জন্য স্ত্রীকে ভালোবাসে এরকম স্বামী। স্বামী বলো না সুরদি, পতি বলো। স্বামী বললেই যেন মনে হয় আমাদের সব সত্য স্বামিত্ব সব ওদের দখলে। এই এই যে একটা টুলেট ঝুলছে, একবার দেখো না। দরজায় কড়া নাড়িতেই একটি সধবা প্রৌঢ়া স্ত্রীলোক ঘোমটা দিয়া দরজা ঈষৎ ফাঁক করিল এবং আগন্তুক 2 জন স্ত্রীলোক দেখিয়া সংকোচ ত্যাগ করিয়া কহিল, কি চান আপনারা? যা তারা চান তা বলতে স্ত্রীলোকটি কহিলেন, পতি সং কি বললেন আপনারা? থিয়েটারের দল কি আপনাদের? আপনারা নিজেরা বাস করবেন না? মীনাক্ষী কহিল, থিয়েটারের দল নয়, আমাদের হলো সমিতি। আমরা রাত দিন কেউ এখানে থাকবো না, খালি দুপুরবেলায় ঘন্টা 2-3 করে আমাদের সমিতির কাজকর্ম। অতঃপর সুরবালাই পরিষ্কারভাবে ও খুব সোজা করিয়া ব্যাপারটা বুঝিয়ে দিলে পর স্ত্রীলোকটি একটু বিস্ময় ও ভয়ের সহিত কহিল, আপনারা কাল সকালে একবার আসবেন,
বাড়ির পুরুষ মানুষরা এখন আপিসে গেছেন। আমি বলে রাখব, আপনারা কাল সকালে একবার এসে দেখা করবেন। স্ত্রীলোকটি আর অপেক্ষা না করিয়া ভয়ে ভয়ে দরজায় ভালো করিয়া খিল লাগাইয়া চলিয়া গেল। মীনাক্ষী বলিল, সুরদি, এও লক্ষণ ভালো বলে মনে হচ্ছে না। আমারও তাই মনে হয়, তবুও কাল সকালে এসে খবরটা জেনে যেতে হবে। পরদিন প্রাতঃকালেই সুরবালা মীনাক্ষীকে সঙ্গে করিয়া সর্দার শঙ্কর রোডের সেই বাড়ির সামনে আসিয়া দাঁড়াইল। তাহাদের দেখিতে পাইয়া ভিতর হইতে একটি ৫০-৫৫ বৎসরের ভদ্রলোক বাহিরে আসিয়া কহিলেন, ঘর ভাড়ার জন্য কাল আপনারাই এসেছিলেন? সুরবালা কহিল, হ্যাঁ। আপনাদের কিসের সমিতি বলুন তো? সুরবালা সংক্ষেপে বুঝাইয়া বলিলে ভদ্রলোকটি বলিলেন, বটে, দেখছি মস্ত বড় কাজে আপনারা হাত দিয়েছেন। ভদ্রলোকের চোখে মুখে যেন অসন্তোষের একটা ঢেউ ঠেলিয়া উঠিতে লাগিল। ভদ্রলোক বলিলেন, এদিকে আপনাদের ঘর পাওয়া শক্ত। একটা ঠিকানা বলে দিয়ে আপনারা যান, সেখানে ঘর পেতে পারেন। এই পার্ক স্ট্রিট দিয়ে বরাবর পূব মুখে ঢুকে পশ্চিম দিকে পাবেন একটা প্রকাণ্ড ৩ বৃক্ষ। তাকে ডাইনে রেখে বাঁয়ে চলে গেলেই দক্ষিণ দিকে পাবেন একটা কচু ক্ষেত। ওই কচু ক্ষেতের পশ্চিমে রশি ৪-৫ গেলেই দেখতে পাবেন কখানা বড় বড় ঘর। সুরবালা কহিল, ওহ, সে তো আমরা জানি, সেটা তো একটা গাধার খোঁয়ার। সেখান থেকে ছিটকে বেরিয়ে এসেও দেখছি তার পথঘাটের কথা সবই আপনার মনে আছে। বলিয়া মীনাক্ষীর হাতটা জোর করিয়া ধরিয়া সুরবালা হনহন করিয়া চলিয়া আসিল। মীনাক্ষী বলিল, সুরদি, অভদ্র লোকটাকে বেশ ভালো করে দুটো কথা শুনিয়ে দিয়ে এলে হতো। ভদ্রঘরের ঝি বউদের এমনভাবে বলে আসবো সুরদি? বৃথা মিনা, বৃথা। ও বলবে এখন, ভদ্রঘরের ঝি বউরা কি এমনি করে পথে বেরিয়ে? বুঝলি না, এদের দু কথা শুনিয়ে কিছু হবে না, একেবারে ঢেলে সাজাবার ব্যবস্থা করতে হবে। সেই জন্যই তো এই স্বামী আবার স্বামীতেই তোমাকে পেয়ে বসেছে সুরদি। তোমার দ্বারা আমাদের সমিতি চলবে না। এদিকে কোথায় যাচ্ছ? আরে আয় না, রাজা বসন্ত রায় রোডটাও একবার ঘুরে যাই। শুধু রাজা বসন্ত রায় রোড নয়, পরাশর রোড, সাদার্ন এভিনিউ, রানী ভবানী রোড, শ্রীমোহন লেন প্রভৃতি ঘুরিয়াও যখন সমিতির জন্য কোনো ঘর পাওয়া গেল না, তখন বেলা প্রায় ১১টা। সুরবালা বলিল, এবেলা আর নয়, তবে ঘর আমি যেমন করে হোক জোগাড় করবই। এত দাম দিয়ে এত ভালো শাড়ি আনবার কি দরকার ছিল? তুমি পরবে লতা। ব্লাউজ তো আমার অনেকগুলো রয়েছে, আবার এত ছিট নিয়ে এলে? তা হোক, তোমাকে সাজাবার জন্য, তোমার সুখের জন্যই তো আমার পয়সা। নাও, হ্যাপি বয়টা খেয়ে ফেলো, ওটা যে গলে যাচ্ছে। কি মুশকিল, ও আবার আনলে কেন? তুমি খাও, আমি কিছুতেই খাবো না। খেতেই হবে, তুমি যে হ্যাপি বয় ভালোবাসো। বৈঠকখানার ঘরের ভিতর দিকের দালানে বসিয়া স্বামী তরুবর দত্ত ও স্ত্রী শ্রীমতী লতিকা রানীর কথা হইতেছিল। লতিকা কহিল, এই দুর্মূল্যের দিনে তুমি এত বাজে খরচও করতে পারো। কাল নীলাদের বাড়ি বেড়াতে গেছিলুম। নীলার মামি বুঝি নীলার মামাকে ১ বাক্স সাবান আনতে বলেছিল। তাইতে নীলার মামার কি কাণ্ড! নীলার মামিকে তেড়ে মারতে এলো। বললে, এই দুর্দিনে সাবান, দিন কতক পরে যে ভাতই আর জুটবে না। নীলার মামি ভয়ে আর লজ্জায় এতটুকু হয়ে গেল। তরুবর কহিল, অত্যাচার, ঘোর অত্যাচার। আমাদের জাতের এই স্বামীগুলো তাদের স্ত্রীদের উপর কি অত্যাচারই না করে। তারা এত নিষ্ঠুর, এত স্বার্থপর যে আর বলবার নয়। এই স্ত্রী জাতি সংসার মরুভূমিতে সুশীতল বাড়ি স্বরূপ। এরা না থাকলে প্রভুদের কে? বাহির দিক হইতে নারী কণ্ঠে প্রশ্ন আসিল, আপনাদের কি কোনো ঘর ভাড়া দেওয়া হবে? তরুবর তাড়াতাড়ি উঠিয়া গিয়া বৈঠকখানার দরজা খুলিয়া দিতেই সুরবালা ঘরের মধ্যে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে তরুবর একখানা চেয়ার আগাইয়া দিয়া কহিল, বসুন বসুন।
আপনারা কখানা ঘর ভাড়া দেবেন? একখানা, এই ঘরের ওপাশের ঘরখানা। একখানা ঘরে কি আপনাদের চলবে? শুধু স্বামী স্ত্রী আর দুটি ছেলে মেয়ে হলে? বসবাসের জন্য নয়, আমাদের সমিতির অফিস করব। রাস্তার দিকের একটা জানালা খুলে যদি একটা দরজা। সমিতি? কিসের সমিতি? পতি সংশোধনী সমিতি। একটা অনুরোধ করতে পারি কি? এক কাপ চা। ইনি আমার স্ত্রী, মনে করুন ওরই অনুরোধ। তা আমার আপত্তি নেই, চা তো খেয়েই থাকি। তরুবর হৃষ্ট চিত্তে উঠিয়া গিয়া লতিকাকে মৃদু স্বরে কি বলিতেই লতিকা ঘরের ভিতরে চলিয়া গেল এবং মিনিট 15-20 পরে একটা রেকাবিতে কিছু জলখাবার ও এক কাপ চা লইয়া আসিল। ইতিপূর্বেই সুরবালা তরুবরকে তাহাদের সমিতি গঠনের কারণ এবং উদ্দেশ্য বলিয়াছিল। তরুবর কহিল, ঘর তো আপনাদের দেবই, ভাড়া যা ইচ্ছে তাই দেবেন, না দিলেও অসন্তুষ্ট হব না। আপনারা যে কাজে নামছেন এটা খুব হওয়া উচিত। এ কাজে আমার 16 আনা সহানুভূতি আছে। আমার দ্বারা এতে আপনাদের যতটা সম্ভব সাহায্য হবার তা হবে জানবেন। স্ত্রী হলো সংসারের শান্তির নির্ঝরিণী। সে স্ত্রীর উপর স্বামীরা যে কি অমানুষিক! প্রফুল্ল চিত্তে সুরবালা জলখাবার ও চায়ের প্রতি মনোযোগ অর্পণ করিল। পরদিনই শ্রীযুক্ত তরুবর দত্তের গৃহে পতি সংশোধনী সমিতির কার্যালয় স্থাপিত হইল। পূর্বেই কয়েকখানি চেয়ার, একখানা টেবিল, একটা আলমারি, কাগজপত্র, দোয়াত কলম প্রভৃতি কেনা হইয়াছিল। ওইগুলি আনাইয়া অফিস সাজানো হইল। একখানা অতি বৃহৎ সাইনবোর্ডও লেখানো হইয়াছিল, উহাও সঙ্গে সঙ্গে দেওয়ালের গায়ে ঝুলাইয়া দেওয়া হইল। তৎপর দিন দ্বীপ্রহরেই অসীম আনন্দ ও উৎসাহের মধ্যে সমিতির উদ্বোধন হইয়া কার্য শুরু হইল। 22 জন সভ্যার মতানুসারে সুরবালাই সমিতির প্রেসিডেন্ট এবং বিজলি সেন সেক্রেটারি মনোনীত হইল। উদ্বোধন বক্তৃতায় সুরবালা কহিল, নর নারী লইয়াই জগৎ। এই সর্বসুখের আধার পৃথিবী কেবলমাত্র নরের বা কেবলমাত্র নারীর নহে, উভয়েরই সমানাধিকার। এই বিশাল বিশ্বের সর্বদেশেই দেখিবেন উভয়ের এই সমানাধিকার শুধুই অব্যাহত রাখা হয় নাই, দেখিবেন সর্বদেশের নারীর মান মর্যাদা আদর কত বেশি। কিন্তু আমাদের এই হতভাগ্য দেশে নারীরা কিরূপ লাঞ্ছিতা, কিরূপ অনাদৃতা, কিরূপ নেগলেক্টেড, অর্থাৎ কিনা তাচ্ছিল্যকৃতা, আপনারা সকলেই তাহা জানেন। নারীর প্রতি দেশব্যাপী এই দুর্ব্যবহারের প্রতিকার মানুষে আজ আমরা। চাঁদিমা দত্ত উঠিয়া প্রস্তাব করিল, আমি প্রস্তাব করি স্ত্রীর প্রতি স্বামীদের আচার ব্যবহার সংশোধনের উদ্দেশ্যে আমাদের এই সমিতির নাম হোক পতি সংশোধনী সমিতি। মীনাক্ষী টপ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, শ্রীযুক্তা চাঁদিমা দত্তের প্রস্তাবের মধ্যে একটি কথার প্রতিবাদ করি। তাহার কথাগুলির মধ্যে স্বামীদের এই কথাটির বদলে পতিদের এই কথাটি ব্যবহার করা হোক। অল্প দিনের মধ্যেই শ্রীমতীগণের যত্নে এবং উৎসাহে সমিতির শ্রী পূর্ণমাত্রায় ফুটিয়া উঠিল। দেখিতে দেখিতে সভ্যা সংখ্যা 22 হইতে 57.5 আসিয়া পড়িল। কুহেলিকা চ্যাটার্জি নামে এক সভ্যাকে ঠিক পুরা পত্নী বলা যায় না। যেহেতু তিনি সপত্নী, তাহার সতীন আছে এবং সেই সতীন অত্যন্ত স্বামীগত প্রাণা, সেই হেতু তিনি সভ্যা শ্রেণীভুক্তা হন নাই। সুতরাং শ্রীমতী কুহেলিকা চ্যাটার্জিকে অর্ধ সভ্যা ধরা যাইতে পারে এবং এই কারণেই সভ্যার সংখ্যা 57.5। প্রত্যহই দ্বিপ্রহরে সমিতি বসে, কেবল রবিবারে বন্ধ থাকে। পথিকেরা সাইনবোর্ডখানা দেখিয়া সচকিতে দাঁড়াইয়া পড়ে। ইহা লইয়া পাড়ায় পাড়ায় গৃহে গৃহে বেশ একটু আন্দোলন আলোচনা চলিতে লাগিল। লতিকার যদিও সভ্যা শ্রেণীভুক্ত হইবার কোনো আবশ্যক বা কারণ নাই, যেহেতু স্বামী তাহার প্রতি অত্যন্ত অনুরক্ত এবং প্রেমশীল, তথাপি সমিতির প্রতি তাহাদের পতিপত্নীর অগাধ সহানুভূতি।
তরুবর লতিকাকে বলিল, তুমিও ওদের একজন সভ্য হলে পারতে। লতিকা মৃদু মৃদু হাসিতে হাসিতে কহিল, আমি অসভ্যই থাকি। তারপর গুনগুন করিয়া সুরের সঙ্গে কহিল, তুমি তরু, আমি লতা, আবার বলো কিসের কথা। আনন্দে গর্বে ও আত্মপ্রসঙ্গে তরুবরের হৃদয় ভরিয়া উঠিল। ঠং ঠং সমিতির ক্লকটায় 2টা বাজিল এবং তখনই সমিতির কাজ আরম্ভ হইল। রেবা সমাদ্দার উঠিয়া দাঁড়াইয়া কহিল, আজ আমার একটি প্রস্তাব আছে। সুরবালা কহিল, বলুন। দেখুন পুরুষরা কতদূর আমাদের। চঞ্চলা চৌধুরী কথাটায় বাধা দান করিয়া কহিল, পুরুষ বললে ব্যাকরণগত একটু দোষ হয়ে পড়ে। আমাদের লক্ষ্য সমস্ত পুরুষ জাতি নয়, আমাদের লক্ষ্য শুধু পতিরা। প্রেসিডেন্ট হিসাবে সুরবালা বলিল, উনি যে পুরুষদের কথা বলছেন নিশ্চয়ই তারা কারো না কারো পতি ছিলেন, আপনি বলে যান। রেবা সমাদ্দার বলিতে লাগিল, পুরুষরা আমাদের কি পরিমাণে হেয় জ্ঞান করে আসছে একবার ভেবে দেখুন। এরা আমাদের হীন প্রতিপন্ন করবার জন্য শাস্ত্রের মধ্যে পর্যন্ত ঢুকিয়ে দিয়ে গিয়েছে, পথে নারী বিবর্জিতা, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী ইত্যাদি। আমাদের বিরুদ্ধে ঘরোয়া প্রবাদ সৃষ্টি হতেও বাকি থাকেনি। বনের সাপ বনে থাকে, ঘরের সাপ নারী, দুধ কলা দিয়ে পুষবে তবু ছোবল খাবে তারই। ইংরেজের বাইবেলে পর্যন্ত মানব জাতির দুঃখের জন্য নারীকে অর্থাৎ ইভকে দায়ী করা হয়েছে। এর একটা বিহিত করা কর্তব্য। নিহার গাঙ্গুলি কহিল, আমি সর্বান্তকরণে এ প্রস্তাবের সমর্থন করছি। এ বিষয়ে জোর প্রবন্ধ লিখে সংবাদপত্রে এবং মাসিক পত্রে প্রকাশ করা কর্তব্য। এই সময় ফিসফিস করিয়া শ্রীমতী স্বস্তিকা সোম সুরবালাকে কহিল, আমাদের দুঃখের আর পার নেই। দেখুন, আমার পতি হচ্ছেন একজন কবি। 24 ঘণ্টাই তিনি মশগুল হয়ে আছেন। জ্যান্ত কবিতার দিকে একবারও ফিরে তাকান না। লেখবার সময় কাছে গেলে মুখ টুক সিটকে দূর দূর করে তেড়ে আসেন। সুরবালা সমবেদনার স্বরে কহিল, কবিতা আর বনিতা দুই সমশ্রেণীর আরাধনার বস্তু। এ হলো শাস্ত্রীয় বচন, তবে এটা হলো কলিকাল কিনা, সুতরাং উল্টো বিচার হবে। আপনি বিনা আরাধনাতে যদি কাছে যান, দূর দূর করে পতিত তেড়ে আসবেই। আপনি কি বলেন? বলিয়া সুরবালা তাহার এপাশের সভ্যাটির দিকে চাহিতেই তিনি বলিলেন, ওকে তো শুধু তেড়ে আসেন, আমাকে মারেন। সবিস্ময়ে সুরবালা কহিল, মারেন? মারেনি তো, সেদিন বই পড়তে পড়তে হাতের বইখানা ছুঁড়ে মারলেন। অপরাধ? অপরাধ একটু বায়োস্কোপ দেখবার শখ আছে, তা আমার 2-1 পুরুষ বন্ধুর সঙ্গে মাঝে মাঝে দেখতে যাই। তাতে কি অপরাধ তা এই 7 বছরেও বুঝে উঠতে পারলুম না। সেদিন মিস্টার মুখার্জির সঙ্গে গোপন প্রেম দেখতে গিয়েছিলুম। বাড়ি ফিরে আসতেই বাধা দিয়া ওপারের একটি সভ্যা শ্রীমতী বন্দিনী নন্দী বলিয়া উঠিলেন, আরে আপনি তো বন্ধুদের সঙ্গে বায়োস্কোপ দেখতে যান, আমি কোথাও যাই না, দিনরাতি ঘরের কোণে পড়ে থাকি। মৃদু হাস্যের সহিত সুরবালা কহিল, সে তো আপনার নামেতেই প্রকাশ। তা কি বলছিলেন বলুন। বলছিলুম যে দিনরাতি ঘরের কোণে বন্দিনী হয়েই আছি, আর উনি রোজ সন্ধ্যা হতে না হতেই সেজে গুজে সেন্ট মেখে ঘড়ি ছড়ি নিয়ে পাঞ্চিবুতি চিবুতে বেরিয়ে যান, আর ফেরেন রাত 2টোয়। কোনোদিন বা ফেরেনিই না। তাই আর থাকতে না পেরে সেদিন মরিয়া হয়ে জিজ্ঞাসা করতে গেলুম, তাতে কি জবাব দিলেন? মুখের জবাব কিছু পেলুম না, পেলুম তার ছড়ির জবাব পিঠের উপর। রাগে আর দুঃখে সকলেরই মুখের ভাব কি একরকম হইয়া গেল। এই সময় সভ্যা হইবার ইচ্ছায় 3 জন নবাগতা প্রবেশ করিল। সেক্রেটারি বিজলি সেন তাহাদের নাম ধাম আদি রেজিস্ট্রিভুক্ত করিতে বসিল। আপনার নাম? মৌমাছি মিত্র। ঠিকানা? 3-এ ফুলবাগান এভিনিউ। আপনার নাম? নিশিথিনী গুপ্ত। আপনার পতির পেশা? পেশা? দিনরাত আমায় গালাগালি। এখন চাকরি নেই, পেনশন নিয়েছেন। যতদিন চাকরি ছিল
দুপুরবেলাটা তবু একটু রেহাই পেতুম, এখন 24 ঘন্টাই আমার সঙ্গে লেগে আছেন। সকলের মিশ্র চাপা হাসিকে ঠেলিয়া মীনাক্ষীর উচ্চ হাসিতে ঘরখানা ভরিয়া উঠিল। আপনার নাম কি ভাই? অভাগিনী ব্যানার্জি। পতির নাম? ফালিফরন ব্যানার্জি। ফের একটা চাপা হাসির রোল উঠিল। সুরবালা কহিল, বুঝলুম আপনার পতির নাম কালী, উচ্চারণ করবেন না বলে ফালি, কিন্তু চরণের বদলে ফরন কেন? ওটা যে আবার আমার শ্বশুরের নাম। মৃদু হাস্যে সুরবালা কহিল, আপনি এত আইনসঙ্গত হিসেবে চলেও পতির কাছ থেকে নিশ্চয়ই অবিচার পাচ্ছেন। আপনার ভাগ্যে আর নামে যথার্থই মিল হয়ে গেছে। অতঃপর বিজলী সেনের খাতার উপর হইতে দৃষ্টি তুলিয়া কহিলেন, আর কেউ নতুন সভ্যা নেই তো? আমি আছি বলিয়া বিমর্ষ মুখে লতিকা ধীরে ধীরে গৃহমধ্যে প্রবেশ করিল। প্রথমটায় সকলে মনে করিয়াছিল স্বামী ভাগ্যে ভাগ্যবতী লতিকার ইহা রহস্যমাত্র, কিন্তু তাহার বিষণ্ণ মুখের দিকে চাহিয়া বিস্ময়ের সহিত সকলে ইহা সত্য বলিয়া স্থির করিল। লতিকা সুরবালার হাত ধরিয়া টানিয়া ভিতরের বারান্দার এক কোণে লইয়া গেল। সেখানে একখানা বেঞ্চ পাতা ছিল, দুইজনে তাহাতে বসিল। লতিকা কহিল, দিদি, আপনাদের ধারণাই ঠিক, স্বামীরা যে এত স্বার্থপর, এদের ভালোবাসা যে খালি মুখের ভালোবাসা, তার মধ্যে যে কোনো আন্তরিকতা নেই, এতদিন পরে আমি তা বুঝলুম। কি হয়েছে বলুন তো? আমি জানতুম অন্তরে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু আজ তার আসল রূপ বের হয়ে পড়েছে। বলিয়া লতিকা নীরবে মুখ নিচু করিয়া রহিল। সকল কথা তাহার বলিতে ইচ্ছা হইতেছে না, আবার না বলিয়াও থাকিতে পারিতেছে না। অতএব অবশেষে সুরবালার পীড়াপিড়িতে সব কথা খুলিয়া বলিল। যাহা বলিল তাহার সংক্ষিপ্ত বিবরণ এই। লতিকার পিতা একজন পয়সাওয়ালা কন্ট্রাক্টর ছিলেন। লতিকা তাহার একমাত্র আদরের কন্যা ছিল বলিয়া মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি লতিকাকে 21,000 টাকা দিয়া যান। টাকাটা লতিকার নামে ব্যাংকে জমা ছিল। সে আজ 13 বছরের কথা। লতিকার তখন সবেমাত্র বিবাহ হইয়াছে। তরুবর সেই 21,000-এর মধ্যে এই কয় বৎসরে 15,000 টাকা লতিকার দ্বারা ব্যাংক অ্যাকাউন্ট হইতে উঠাইয়া লইয়া সংসার খরচ চালাইয়াছে। এদিকে লতিকার জ্যেষ্ঠ ভাতার সাংসারিক অবস্থা বর্তমানে কোনো কারণে হঠাৎ হীন হওয়ায় কোনো একটা ব্যাপারে বিশেষ বিপদগ্রস্ত হইয়া পড়ে এবং সে বিপদ হইতে উদ্ধারের জন্য গোপনে সে ভগিনীর শরণাপন্ন হয়। লতিকাও গোপনে তাহাকে ওই 6,000 টাকার মধ্যে 5,000 টাকা দিবে বলিয়া প্রতিশ্রুত হয়। গতকাল সে তাহার দাদার বাড়ি গিয়া তাহার সেই প্রতিশ্রুতি পালন করিয়া আসিয়াছে, কিন্তু কাজটা গোপন না থাকিয়া কালে তরুবর কি করিয়া তাহা জানিতে পারে এবং লতিকা সন্ধ্যার পর এ বাড়িতে ফিরিয়া আসিলে তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়া সে যে কাণ্ড বাধায় তাহা ইতর শ্রেণীর মধ্যেও দেখা যায় না। সমস্ত শুনিয়া সুরবালা কহিল, তাহলে বিষম রেগেছেন? সাংঘাতিক! তাহলে বলুন, 13 বছরের পোষা বেড়াল একদিনেই বুনো বাঘে পরিণত হল? ঠিক তাই, সকাল সকাল খেয়ে ব্যাংকে গেছেন পাকা খবরটা জানবার জন্যে, এসেই আবার কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবেন। কি ভয়ানক স্বার্থপর বলুন তো! স্বামী যাত্রায় দেখছি বর্ণচোরা, কখন যে কি! দেখুন, স্বামীরা নিজের আনন্দের ঝুলি ভরাবার জন্য স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবেসে তারা নিজেরা আনন্দ পান, স্ত্রীর জন্য স্ত্রীকে তারা ভালোবাসেন না। যাই হোক, আজ থেকে দিদি আমিও আপনাদের সমিতির সভ্যা হব, আমার নামটাও আপনাদের খাতায় লিখে নিন। চলুন, আজ শনিবার, সমিতি এক্ষুনি বন্ধ হবে। কাল রবিবার বন্ধ থাকবে? নিশ্চয়। তখন দুইজনে ঘরের মধ্যে প্রবেশ করিল। সে রাত্রে তরুবর আর গৃহে ফিরিল না। অনেক রাত্রি পর্যন্ত লতিকা অনাহারে জানালার ধারে বসিয়া থাকিয়া রাস্তার দিকে চাহিয়া রহিল। রাস্তার ব্ল্যাকআউটের সঙ্গে তাহার মনের ব্ল্যাকআউট মিশিয়া একাকার হইল।
রাত প্রায় 1টা পর্যন্ত এইভাবে থাকিয়া লতিকা শয়ন করিল। পরদিন বেলা প্রায় 1 প্রহরের সময় তরুবর যেন ঝটিকা বিক্ষুব্ধ অবস্থায় গৃহে ফিরিল। তাহার চক্ষুদয় ভীষণ ক্রোধব্যঞ্জক, দৃষ্টি জ্বালাময়। সঙ্গে তাহার মামাতো ভাই পরেশনাথ। নিষ্কর্মা পরেশনাথ পূর্বে তরুবরেরই অন্ন ধ্বংস করিত, আর চায়ের দোকানে দোকানে আড্ডা জমাইত। লতিকা তাহাকে দুচক্ষে দেখিতে পারিত না। অনেক চেষ্টায় তাহাকে সে এ বাড়ি হইতে তাড়াইয়াছিল। আজ তরুবর তাহাকে লইয়াই গৃহে ফিরিল। তরুবর আসিয়াই হাতের ছাতাটা টান মারিয়া একধারে ফেলিল। জুতা জোড়াটা বারান্দার কোণে ছুঁড়িয়া দিল। দালানের দড়িতে লতিকার একখানা ভালো শাড়ি শুকাইতেছিল, ফড়ফড় করিয়া সেখানা ছিঁড়িয়া তাহারই এক ফালি দিয়া মুখের ঘাম মুছিল। তারপর পরেশনাথের উদ্দেশ্যে কহিল, পরেশ, খিচুড়ি অ্যান্ড মাংস, লেও, মুরগি, পেঁয়াজ, আদা অ্যান্ড এটসেট্রা। বলিয়া তাহার হাতে একখানা 5 টাকার নোট দিয়া সারা বাড়িময় বীর দর্পে ঘুরিয়া বেড়াইতে লাগিল। বেলা প্রায় 2টার সময় দুজনের খিচুড়ি অ্যান্ড মাংস ভোজন হইয়া গেলে তরুবর বলিল, এইবার পতি সংশোধনী সমিতির শ্রাদ্ধ করতে হবে, আয় পরেশ। অতঃপর সমিতি ঘরের তালা ভাঙা হইল এবং আলমারি, র্যাক, টেবিল, কাগজপত্র ইত্যাদি সব তছনছ করা হইল। পরেশ কহিল, এসব নষ্ট না করে আসুন না দাদা, এইখানে আমরা একটা সমিতি বসাই, ঠাটবাট সবই তো তৈরি। ঠিক বলেছিস পরেশ, আমরা এখানে স্ত্রী সংশোধনী সমিতি বসাবো, আজ থেকেই বসাবো। স্ত্রীদের একবার জব্দ করতে হবে। এই সময় একজন আগন্তুক জানালার বাহিরে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, এই ঘরেই কি পতিসং? পরেশ কহিল, এখন আর পতিসং নয়, এখন স্ত্রী সং। তরুবর ভদ্রলোকটিকে সাদরে আহ্বান করিয়া ভিতরে আনিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এদের কর্তা হলেন কে? কর্তা নয়, কর্ত্রী। তার নাম হল শ্রীমতী সুরবালা দাসী। চেনেন নাকি? বিশেষভাবে। চোখে সোনার চশমা আছে তো? বাঁ চোখের ভুরুর পাশে একটা তিলও আছে, কেমন কিনা? আগে হ্যাঁ। একটু হাসিয়া ভদ্রলোক বলিলেন, সেই তিল উত্তমাই এই নর অধমের অর্ধাঙ্গিনী। তাই নাকি? তখন প্রায় 1 ঘণ্টা ধরিয়া তরুবর ও অচিন্ত্যবাবুর মধ্যে বহু কথা, বহু আলোচনা, বহু পরামর্শ হইল। উভয়ের আনন্দ আর ধরে না। অচিন্ত্যবাবু আনন্দ ও উৎসাহের সহিত কহিলেন, তাহলে শুভ কাজে বিলম্ব উচিত নয়। আসুন, আজ থেকেই আমাদের স্ত্রী সংশোধনী শুরু করা যাক। এদের এই সব খাতাপত্রেই কাজ চলবে। আজ হলো রবিবার, আজ আর ওরা আসবেন না, কাল এসেই দেখবেন। সাইনবোর্ডখানা আজই তাহলে বদলে ফেলতে হবে। পরেশ সিগারেটের ধোঁয়া ছাড়িয়া কহিল, তার জন্য আর ভাবনা কি? আমার একজন চেনা লোক আছে, তাকে আমি এখনই ডেকে আনছি। তখনই পরেশ বাহির হইয়া গেল এবং ঘণ্টা খানিকের মধ্যেই রং তুলি প্রভৃতি সমেত সাইনবোর্ডওয়ালাকে ধরিয়া আনিল। বোর্ডখানা দেখিয়া লোকটি বলিল, আজ আর কি করে হয়? ওটা খুলে নামাতে হবে, তারপর পোঁছড়া টেনে নতুন একটা জমি করে নিয়ে শুকোতে হবে, তারপর তার উপর লিখতে হবে। খুব তাড়াতাড়ি করলেও 2 দিনের কমে হবে না মশাই। মহা মুশকিল। সকলেরই মন খারাপ হইয়া গেল। তরুবর বলিল, তাই তো, কি করা যায়? আমাদের এই তেজস্পর্শ যোগে আজকেই কাজ শুরু করতে পারলে বড় ভালো হতো। হঠাৎ অচিন্ত্যবাবু লাফাইয়া উঠিলেন, আজকেই হবে, এক্ষুনি হবে। দেখো বাপু, এক কাজ করো, তোমায় বোর্ড নামাতে হবে না, জমিও করতে হবে না, নতুন করে কিছু লিখতেও হবে না। তুমি শুধু আমাদের পায়ের তলায় একটা পেরেক ঠুকে দাও। সকলে অবাক হইয়া অচিন্ত্যবাবুর মুখের দিকে চাহিয়া রহিল। বুঝতে পারলে না? সব যেমন আছে তেমনি থাকবে, শুধু পতির তয়ের নিচে একটা ন জুড়ে দাও, আর হস্যইকারে একটা পোঁচড়া দিয়ে তয় নয়ের পাশে একটা দীর্ঘইকার বসিয়ে দাও, তাহলেই কাম ফতে।
একেবারে পত্নী সংশোধনী সমিতি। ও স্ত্রী আর পত্নী একই কথা, বুঝলে না? তবে চারপাশে বেশ একটু রংচঙে বর্ডার এঁকে দিও। সাফল্যের আনন্দে তখন তরুবর আর অচিন্ত্যবাবু ঘরের বাতাসকে তোলপাড় করিয়া একটা বিকট কোলাহল তুলিল। তৎক্ষণাৎ একটা মই আসিয়া পড়িল এবং আধ ঘণ্টার মধ্যেই পতি সংশোধনী সমিতি পত্নী সংশোধনী সমিতিতে পরিণত হইয়া জলজল করিতে লাগিল। অতঃপর সন্ধ্যা পর্যন্ত পত্নী সংশোধনীর উদ্বোধন কার্য চলিল। তারপর অচিন্ত্যবাবুর দিকে চাহিয়া সহাস্যে এবং জোর হাতে তরুবর কহিল, একটি সবিনয় নিবেদন, অনুমতি করুন। আজকের শুভ দিনে এইখানে একটু ভোজনের আয়োজন। তেমনি হাসিতে হাসিতে অচিন্ত্যবাবু কহিলেন, কোনো আপত্তি নেই। সুতরাং তৎক্ষণাৎ পরেশকে বাজারে ছুটিতে হইল। পরেশ জিজ্ঞাসা করিল, এবেলা তাহলে কি হবে বলুন? ও বেলা হয়েছে খিচুড়ি অ্যান্ড মাংস, সুতরাং এবেলা হোক পোলাও ধ্বংস। যাও, জোগাড় করে ফেলো। পরদিন প্রাতে পথিকের দল সমিতির নতুন সাইনবোর্ড দেখিয়া সচকিতে দাঁড়াইয়া ভিড় জমাইতে লাগিল। তাহার মধ্য হইতে কে একজন বলিল, এ নিশ্চয়ই ভুতুড়ে কাণ্ড, রাতারাতি ভূতের আমদানি হয়েছে। দেখিতে দেখিতে এপাড়া ওপাড়া সেপাড়া হইতে বহু ভদ্রলোক এবং অভদ্রলোক আসিতে আরম্ভ করিল, এবং সেই সকালবেলাতেই দেখিতে দেখিতে বহু পতি সভ্য শ্রেণীভুক্ত হইয়া গেল। পতি সংশোধনীর নতুন সভ্যা তিনজন, মৌমাছি, নিশিথিনী ও অভাগিনী, তাহাদের নূতন উৎসাহের জন্য সেদিন বেলা 1টার পূর্বেই সমিতিতে যোগদান করিবার জন্য আসিয়া দেখে তাহাদের সাইনবোর্ডস্থ পতি বোর্ড ত্যাগ করত আপিস ঘরের মধ্যে ঢুকিয়া দলবদ্ধ হইয়াছে এবং সকলে মিলিয়া বিষম হট্টগোল শুরু করিয়াছে। ব্যাপার দর্শনে তিনজনে ভ্যাবাচাকা খাইয়া অদূরবর্তী একটি বকুলতলার ছায়ায় গিয়া দাঁড়াইল। কিছু পরে আরও 5-7 জন সভ্যা আসিল। তাহাদের সঙ্গে ছিল মীনাক্ষী। তাহাদেরও গিয়া বকুলতলায় আশ্রয় লইতে হইল। তাহার পর আসিল সুরবালা। সুরবালা আসিয়া দেখিল ঘরের সম্মুখে ভিড় জমিয়াছে এবং ভিতরে মহা হট্টগোল। সেই হট্টগোলের মধ্যে অচিন্ত্যবাবু উচ্চ গলায় বলিতেছে, গভর্নমেন্টের কাছে ডেপুটেশন পাঠিয়ে অনুরোধ করতে হবে যে যেহেতু পত্নীদের পতিনিন্দা ছাড়া আর দ্বিতীয় কাজ নেই, সেহেতু উহাদের এআরপিতে নিযুক্ত করা হোক। একবার ঊর্ধ্ব দৃষ্টিতে সাইনবোর্ডখানার দিকে চাহিয়া সুরবালাও বকুলতলায় আসিয়া দাঁড়াইল এবং ধীরে ধীরে তাহার বুকের মধ্য হইতে একটা সুগভীর নিঃশ্বাস বাহির হইয়া বকুলতলার বাতাসের সহিত মিশিয়া গেল। মীনাক্ষী কহিল, সুরদি, এই ভীষণ অত্যাচার সামনে দেখেও নেহাত অবলারই মতো এই বকুলতলায় দাঁড়িয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলবে? কি করব বল? কি করবে? এখনো ভয়ে ভয়ে থাকা? আজ বাদে কাল যখন ডিভোর্স অ্যাক্ট পাশ হতে যাচ্ছে, তখনও তুমি পারবে? তোমরা? উৎসাহিত হইয়া সুরবালা কহিল, পারবে তোমরা ওই ভূত প্রেতের দলকে গলা ধাক্কা দিয়ে সমিতির ঘর থেকে দূর করে দিতে? পারবে? সকলে সমস্বরে বলিল, পারব, নিশ্চয় পারব। তখন অপূর্ব ভঙ্গি এবং বীরত্বের সঙ্গে সকলে সমিতি ঘরের দিকে ধাবমান হইল। লিসন চ্যানেলে আজকে শুনলেন অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা পতি সংশোধনী সমিতি।